আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি প্রেমের বাজিমাত। লিখনিতে রোজ ও রোষা, পর্ব 11। এদিকে কানে ধরে উঠবোস করাচ্ছে রোজ ও রোষাকে অধীর ও সৃজন। লাইব্রেরিতে তখন দুজনকে খুঁজে পেয়ে টেনে আনে। তারা যে এ কাজ করেছে তা আর বুঝতে বাকি নেই কারো। ভার্সিটিতে এই প্রথম তারা এমন হাসির পাত্র হয়েছে। তাই তো রাগটা সবার একটু বেশি। সৃজন আর অধীর শাস্তিস্বরূপ 100 বার কান ধরিয়েছে তাদের। রোষা ও রোজকে বলেছে, শালা আজ একটা উপন্যাসের নায়কের মতো বয়ফ্রেন্ড থাকলে এমন হতো না। কি জিন্দিগি নিয়ে দুনিয়ায় আসলাম বাল। বেচারে মন নষ্ট হয়ে গেল। এমনিতে প্রেম টেম করে না। উপন্যাসে যেমন প্রেমিক হয়, রোষা তেমন কাউকে খুঁজছিল। কিন্তু বাস্তবে কই দেখা পাবে তাদের। এই লাইভ টেলিকাস্ট ছেলেটা তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। সে রোমান্টিক ডায়লগ না দিয়ে হুমকি দিয়ে প্রেমের প্রস্তাবে রাজি করাতে চেয়েছিল। আর একটু দুষ্টুমি করে বলে কানে ধরিয়েছে। রোজ রোষাকে কানে ধরা অবস্থায় বলে, হ বোন, ঠিক কইছস। কি আদর ভালোবাসা দেয় ওই বেডারা। আর বাস্তব জীবনে শ্বশুরের পুতেরা খালি কষ্ট দেয়, আবার প্রেমের প্রস্তাব দেয়। তখন পাছায় ছিঁড়ার বাড়ি শালা রাম ছাগলের দল। সৃজন রোজ কি উদ্দেশ্য করে বলে, প্রেম ভালোবাসার সময় আলাদা। ভদ্র মেয়ে হয়ে থাকবে, তাহলে ভালোবাসাটাও ফুলফিল করতে পারবে। কিন্তু এমন চিন্তা থাকলে আজ কানে ধরাইছি 4 দেয়ালে, তখন কানে ধরে উঠবোস করাবো ওই মাঠে। সো বি কেয়ারফুল বেবি। তোর বেবির মায়েরে বাপ শালা। পা ব্যথা হলে পাকে টিপে দিব। আমাদের কি জামাই আছে নাকি? ওদের হেসে জবাব দেয়, আরে ভাবি সৃজন আছে না, মালিশ করে দিবে, আপনি চিন্তা করেন না। এবার রুষা ফট করে বলে ফেলে, হ ভাই হ, ফ্রিতে চামচা পাইছি, কি কপাল। মানুষ কাজের মানুষ পায় না, আর আমাদের পা টিপার জন্য চামচা রেডি। চুপ, একদম চুপ। চুপ, মুখে বেশি চলে লাল গোলাপি। এখন কিন্তু গালটোস খেয়ে ফেলব। রুষা অধীরের দিকে রাগে চোখে তাকায়। অসভ্য নির্লজ্জ লোক, জীবনে তোর কপালে মেয়ে জুটবে না। মেয়ে জোটা লাগবে না আর। তোমার আছো না, সারা জীবন সাধনা করলেও পাবে না আমাদের। সেটা তো সময় হলে দেখা যাবে। কি হলো তোমার হেরা? হেরা হেরা, চোখ খুলো। ডাক্তার, কি হয়েছে হেরার? মিস ঝিনুক ভয়ে হয়তো সেন্সলেস হয়ে গেছে। তবে ভয়ের কিছু নেই, 10-20 মিনিটের মধ্যে সেন্স ফিরে আসবে। তখন ঝিনুক নাবানকে খুঁজতে খুঁজতে এ রুমের সাইড দিয়ে যাচ্ছিল। কাউকে ফ্লোরে পড়ে থাকতে দেখে ছুটে তার কাছে আসে। কাছে এসে হেরাকে দেখে চমকে যায়। তার প্রিন্সিপাল স্যারকে খবর দিয়ে দ্রুত নিয়ে আসে হসপিটালে। স্যার তার বন্ধুকে ফোন দিয়ে সব বলে। এদিকে মেয়ের চিন্তায় পাগল হয়ে যাচ্ছে যেন এক পিতা। নীলা খবর শুনে ছুটে আসে হসপিটালের ভেতর। রোজ ও রোষা হেরার দুপাশে বসে কান্না করে চোখ মুখ লাল করে ফেলেছে। অধীরা সৃজনও এসেছে, কিন্তু নাবানকে ভার্সিটির কোথাও পায়নি ওকেও। অধীরা সৃজনও জানতো না যদি রোষা আর রোজকে অমনভাবে ছুটে আসতে না দেখত। অধীরের কেমন জানি একটা সন্দেহ লাগছে নাবানের ওপর। নীলয় এতক্ষণ বসেছিল হেরার পাশে। তার বুকে কেমন একটা ব্যথা করছে। হেরা কেমন চুপচাপ দেখে। এদিকে নাবান গিটার বাজাতে বাজাতে তার ছিঁড়ে ফেলেছে। ক্ষত হাতের থেকে রক্ত টপ টপ করে পড়তে থাকে, কিন্তু তাও তার গিটার বাজানো অফ হয় না। এদিকে জাওয়াত খান ফোন করে হেরাকে। রোষা ফোন ধরে তাকে সান্ত্বনা দেয়। জাওয়াত খান মেয়ের চিন্তায় পাগল প্রায়। মা, আমার আম্মাজান কই? আমার আম্মাজানকে দিন। মা, আমার কলিজার কি হয়েছে মা? আমার আম্মাজান ঠিক আছে তো? ছোট বাবা, হেরা পাখি ঠিক আছে, তুমি চিন্তা করো না। না, আমার আম্মাকে বলুন মা আমার সাথে কথা বলতে। আমার আম্মাজানের কণ্ঠ না শুনলে এ ছেলে পাগল হয়ে যাবে। ওর গান ফিরলে আমি তোমাকে কথা বলিয়ে দিব ছোট বাবা। রুষা অনেক কষ্টে জাওয়াত খানকে শান্ত করে। জাওয়াত খান মেয়ের জন্য কেমন পাগল তা আশেপাশের মানুষ জানে। নিজের হাতে মেয়েকে একা মানুষ করেছে এই বাবা।
কতই বা বয়স তখন ছিল। কম বয়সে বিয়ে হয়ে বাচ্চা হয়ে আর সব হারিয়ে নিঃস্ব। এখন এই মেয়েই একমাত্র সম্বল তার বেঁচে থাকার। এই মেয়ের কিছু হলে তিনি মরে যাবে। তাই তো মেয়েকে নিয়ে যত ভয়। জাওয়াত খান বাচ্চা কাচ্চা খুব পছন্দ করত, খুব আদর করত তার একমাত্র রাজপুত্র শেহতাজ খান নাবানকে। ছেলেটা বাবা বলতে পাগল ছিল। ছোট ছোট হাত ধরে স্কুলে নিয়ে যেত। ঘোড়া হয়ে পিঠে চড়িয়ে সারা বাড়ি ঘোরাতেন তিনি। বাবার বুকে আঙুলে মুখ নিয়ে তখন ঘুমিয়ে যেত। ইস, কতই না সুন্দর লাগতো। জাওয়াত খানের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখ পিকপিক করে পিটপিট করে তাকাতেই হেরা নিলয়ের সামনে পায়। পাশে রোজ ও রোসা। হেরা খুলতেই দেখে নিলয় বলে, হেরা ফুল, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? হেরা নিজেকে হসপিটালের বেডে দেখে খানিকটা চমকায়। চোখ বন্ধ করে মনে করে তখন তার জ্ঞান হারিয়েছিল। মনে মনে বিড়বিড় করে, হ্যাঁ, তখন ওই গিটারওয়ালার বুকে কি জানি ছিল। ওইটা, হ্যাঁ, ট্যাটু। ওই ট্যাটু তো খুব পরিচিত লাগলো আমার। কই দেখেছিলাম? ওই গিটারওয়ালার বডি। বাপরে বাপ, এত সুন্দর! এক কথায় বেশ হয়ে যায় গেলাম। না না, এটা বলা যাবে না। শেহতাজ খান নাবানের বডি দেখে আমি বেহুশ হয়ে গেছি। তাহলে ওই ব্যাটা গিটারওয়ালা আমার নিয়ে উপহাস করবে। না না, ভুলেও বলা যাবে না। আমি ওই লোকটাকে ঘৃণা করি। ওই ব্যাটার স্বভাবই যে এমন, নিজের বডি অ্যাটিটিউড দেখিয়ে মেয়েদের বশ করা। আমি মোটেও ওই রকম ছ্যাঁচড়া টাইপ মেয়ে হব না। অহংকারী লোক কোথাকার! আমায় ভয় দেখানো, তাও বডি দেখিয়ে! হ্যাঁ, জানতো নাবান আর যাই করুক ইচ্ছাকৃতভাবে মেয়েদের টাচ করে না। সবাই তার কাছে যায় তার অ্যাটিটিউড দেখে। নিলয় তো এমনিই বলেছে। আর তার খুব কাছের একটা মানুষ তো এমনি বলেছে হেরাকে নাবানের সম্পর্কে। কিন্তু ওই লোক শার্ট খুলে যে ওই রকমভাবে ভয় দেখাবে তা ভাবনার বাহিরে ছিল। নিলয় হেরাকে চুপ থাকতে দেখে আবার বলে ওঠে, কি হলো হেরা ফুল, কথা বলছো না কেন? হেরা আমতা আমতা করে বলে, "আ- আসলে আমি উপরের হলগুলো দেখতে গিয়েছিলাম। রুমটা অনেক বড় তো, ওই রুমে কি হয় সেটা ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ সামনে ইয়া বড় তেলাপোকা দেখে ভয় পেতে চিৎপটাং হয়ে গেছি। তারপর আর কিছু মনে নেই।" এরা হাত দিয়ে অনেক বড় তেলাপোকা দেখাচ্ছে, যা দেখে বয়স্ক নার্স ফিক করে হেসে বলে, তা মা, তেলাপোকা এত বড় হয় আগে জানতাম না তো। এরা হাতের দিকে তাকিয়ে হাত গুটিয়ে ফেলে, মাথা চুলকিয়ে বলে, না মানে বেশি ভয়ে বলে ফেলেছি। থাক, হয়েছে। আর কখনো ওইসব রুমে যাবা না। নীলব, ওকে। হ্যাঁ, তাহলে এখন লক্ষ্মী মেয়ের মতো রেডি হও, বাসায় দিয়ে আসবো। নিলয়, আপনার কষ্ট করে যেতে হবে না নিলয়। আমি তোমার থেকে পারমিশন চাইনি। আর তুমি বললে আমি শুনবো সেটা ভাবলে কি করে? তাও এমন পরিস্থিতিতে। রোজ রোষার মুখ টিপে হাসছে। সত্যি নিলয় ছেলেটা হেরাকে অসম্ভব ভালোবাসে। কিন্তু হেরা কেন এখনও প্রেমে পড়ছে না ছেলেটার। দুই ভণ্ড রোজ ও রুষা ভাবে আসলেই তাদের বান্ধবীর কিছু সমস্যা আছে। এত সুন্দর হ্যান্ডসাম ছেলে তার পিছু পড়ে আছে, মেয়েটা চোখ তুলে ভালো করে দেখেই না। এদিকে সৃজন আর অধীরকে দেখলে তাদের মনে লাড্ডু ফুটে, কি সুন্দর কিউট হ্যান্ডসাম ছেলে। কিন্তু তারা তো মনে মনে এমন ছেলে পছন্দ করলেও তাদের ব্যবহার পছন্দ করে না। তাদের কান ধরে আজ উঠবোস করিয়েছ, তাও একবার না, দুবার না, 100 বার। মনে যাও একটু আশা বেঁধেছিল, তাও এখন ক্যান্সেল করে দিয়েছে দুই রমণী। নিলয় হেরাকে বাসায় পৌঁছে দিয়ে নিজ বাড়িতে যায়। এদিকে অধীর ও সৃজন অনেক খোঁজে শেষমেশ ডিসিশন নিয়েছে এখানে আসবে। তাদের 100% ধারণা নাবান তার বাড়িতেই আছে। বাইক থেকে তিনজন নেমে দাঁড়াতে চোখ বড় বড় অক্ষরে লেখা দেখতে পায়, নাবান ভিলা। ঝিনুক মেয়ে বাইকার রাইডার তিনজন এর বাইক থাকতে খুব দ্রুত এসে পড়েছে। কি ব্যাপার রহিম চাচা, কেমন আছো? ঝিনুক, এই তো মা, ভালো। তোমরা সবাই কেমন আছো? কেমন কেমন কেমনে কেমনে এই বাড়িতে আইলা? অনেক দিন ধরে আইও না, আমার তো ভুলাই গেছো। রহিম মিয়ার কথা শুনে সবাই মুচকি হাসে। অধীর জিজ্ঞেস করে, তা চাচা, তোমার বড় বাবা কই?
বড় বাবা তার রুমে আছে। রহিম মিয়া হলো নাবান ভিলার একমাত্র দেখভাল করার কেয়ারটেকার। কিন্তু তাকে সবাই খুব সম্মান দেয়। চাচা ছাড়া কেউ ডাকে না। ঝিনুক আগেও এখানে এসেছে, তাই তো খুব ভালো করে চেনে। আর রহিম মিয়া লোকটাও অনেক ভালো। ঝিনুক কিছু প্যাকেট এগিয়ে দিয়ে বলে, নাও চাচা, চাচির জন্য ফলমূল। মা, এগুলো তোমাকে কে কইছে আনতে? তোমরা আইসো এতেই আমরা খুশি। যাও ছোট আব্বা, যাও, তোমার উপরে বড় বাবা আছে। তোমার শাশুড়ি কইও তোমাকে লইয়া নকশি ফিটা শিরা দিত। বলে হাসি মুখে তার বরাদ্দ রুমে যায়। নাবান তাদের জন্য আলাদা রুম বানিয়ে দিয়েছে, সেখানে তারা থাকে। দুই স্বামী স্ত্রী। তাদের এই দুনিয়ায় কেউ নেই, তাই নাবান তাদের নিজের কাছে রেখে দিয়েছে। সবাই উপরে যায়। রুমে ঢুকতে দেখে নাবান গিটারে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ বললে ভুল হবে, সে তাকিয়ে আছে বাড়ির পেছনে ঘন জঙ্গলের দিকে, গজারি গাছের দুই জোড়া ঘুঘু পাখির দিকে। পাখি দুটো কি সুন্দর করে মুখে খাবার এনে বাসায় ঢুকেছে, আবার বাচ্চাকে খাবার খাইয়ে বের হচ্ছে। কি সুন্দর মুহূর্ত। আচ্ছা, তার বাবা মা যদি এমন একসাথে থাকতো তাহলে কি তার এমন যত্ন করতো? হ্যাঁ, করতো। নাবানের মনে আছে, নাবান বলতে পাগল ছিল তার বাবা। তারপর তারপর কি হলো? এক ঝড়ে সব লণ্ডভণ্ড হলো। অধীর খেয়াল করে নাবান কি ফিল করছে। সেও তাকিয়েছিল ওই পাখিগুলোর দিকে। অধীর নাবানের কাঁধে হাত রেখে নরম সুরে বলে, তোর তো একটা মানুষের অভাব, আর আমার তো নেই কেউ দুনিয়াতে। মুহূর্তের রাগে নাবানের মাথা গরম হয়ে যায়। কেউ নেই, এই কথাটা যেন মস্তিষ্কে স্নায়ুকোষে সরাসরি আঘাত করে। এমনিতে রাগটা একটু বেশি। হেরার উপর প্রচণ্ড রেগে আছে সে। তার উপর অধীরের এই কথা। না, আর পারল না। নাবান ঘুরে অধীরের গলা চেপে ধরে বলে, কি বললি? তোর কেউ নেই? এই জানোয়ারের বাচ্চা, তোর কেউ নেই মানে কি? তোর ভাই আছে স্বয়ং শাহতাজ খান নাবান। তোর মা আছে অ্যাডভোকেট কাজল খান। এই সেলফিশ, তোর কেউ নেই? তাহলে আমি কে? আর ওই মহিলা কে, যে তোকে পাগলের মতো ভালোবাসে? এই দুনিয়ার মানুষকে তুই জানাতে চাচ্ছিস তোর কেউ নেই? তোর কত বড় সাহস, তুই নিজেকে একা দাবি করিস? তোর জবাব আজ বন্ধ করে দেব। কেউ নেই যেহেতু তুই মরে যা। তোর কেউ নেই। ওয়েল, ছেড়ে দে ভাই, ভুল করে বলে ফেলেছে। সাহস হয় কি করে আমাদের অস্বীকার করা? আমি এর জবান টেনে ছিঁড়ে ফেলবো আজ। আমি এর আগেও না করেছি এ বাক্য আমার সামনে বলতে। এনে দুবার বলেছে। আমি কে? আমরা কে তাহলে বল, বাস্টার্ড? নাবানের এত জোরে অধীরের গলা চেপে ধরেছে, ছেলেটা নিঃশ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে যাবে। সৃজন আর ঝিনুক টেনে তাদের আলাদা করতে পারছে না। এত ভালোবাসিস তাহলে কষ্ট দিচ্ছিস কেন ঝিনুক? ওই নিমু হারাম সাহস কী করে হলো ওর কেউ নেই এই দুনিয়াতে? তাহলে আমি কে? কসম আল্লাহর, যদি আর শুনি ওর মুখ থেকে, ওর মাথা বরাবর শ্যুট করে দেব। অধীর কাশতে কাশতে পেছন থেকে জড়িয়ে ধরে নাবানকে। আমার কেউ নেই, আমি সেটা বলতে চাইনি। একসময় আমারও তো ছিল একজন, কিন্তু আল্লাহ কেড়ে নিয়েছে। দুইজন মানুষ আমার জীবনে পাঠিয়েছে। আমায় কিউটি পাই আর তোর মতো বন্ধুরূপী ভাই। এখন দেখ আমি পরিপূর্ণ, আমার সব আছে। তোরও হবে দেখিস ভাই, তোরও হবে। অধীর নাবানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নাবান একটু শান্ত হয়, কিন্তু পেছনে ঘুরে তাকায় না। সৃজন আর ঝিনুক আড়ালে চোখের পানি মুছে। সত্যি নাবানের ভালোবাসা অন্যরকম। তাদের জন্য তো কম করেনি নাবান, তাই তো নাবান বলতেই পাগল তারা। জীবন তাদের সত্যি ধন্য, একজন বন্ধু পেয়েছে। সৃজন চেঁচিয়ে ওঠে, ও মাই গড! নাবানের হাত থেকে রক্ত পড়ছে। এবার সবাই তাকায় নাবানের হাতের দিকে, কিন্তু সে নির্লিপ্ত, একইভাবে দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। অধীর টেনে এনে বেডে বসায়, চোখ মুখ মুছে ড্রেসিং টেবিলের বক্স খোলে, ফার্স্ট এড বক্স এনে ব্যান্ডেজ করে দেয়। হ্যাঁ, বিষয়টা নিয়ে আর কিছু বলে না। সবাই বিকেলে নাস্তা করতে রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। আচ্ছা, টেটুটা কই দেখেছিলাম? মাথায় চাপ দিতে হঠাৎ মনে পড়ে, হ্যাঁ, ডায়েরি। রোজ আর রোসা ভালো করে চেক করে নিজের
পার্সোনাল লাগেজ খুলে বের করে সে ডায়েরিটা লক করা, কিন্তু চাবি তার কাছে নেই। এটা তার প্রিয় তাকে দিয়েছে, কিন্তু প্রিয় যে আজ তাদের থেকে দূরে, অনেক দূরে। কবে আসবে প্রিয়? হেরা ভাবে। প্রিয়র জন্য তো তার এখনও এখানে আসা। প্রিয় তো তাকে বলেছে নাবানকে সব জায়গা থেকে নিচে নামাতে। তার কথায় তো সে এসেছে, কিন্তু প্রিয় কেন ঠিক হচ্ছে না? খুব শীঘ্রই ওই নাবানের থেকে ক্ষমতা কেড়ে নেবে, অহংকারের পতন ঘটাবে। প্রিয়র অনেক কথা তার কাছে কেমন ঘোলাটে লাগে। এই তো সে বলেছে তার ভালোবাসার ছলনা করেছে, আবার বলেছে নাবান কোনো মেয়ের দিকে তাকায় না, আবার বলেছে সে অহংকারী। সব কেমন তালগোল পাকিয়ে যায় মাঝে মাঝে হেরার কাছে। কিন্তু তার প্রিয় তার কাছে একটা জিনিস চাইছে, সে দিবে না তা হতেই পারে না। তাই তো নেপাল থেকে এখানে এসেছে নাবানের সাথে টক্কর দিতে, ক্ষমতার দেমাগ অহংকার সব ধূলিসাৎ করতে। কিন্তু ওই বেটা খবিশ তো বডি শো করাতেই চিৎপটাং হয়ে গেছে। এখন যদি নাবান সত্যি সত্যি তাকে দুর্বল দেখে হাসে, না না, এই দুর্বলতা ভুলেও প্রকাশ করা যাবে না। পাঠক পাঠিকারা জানে ঠিক আছে, কিন্তু ওই শেহতাজ খান নাবানকে জানানো যাবে না কোনো মতে। আচ্ছা প্রিয়, আমার এই ডায়েরি দিল কিন্তু চাবি দিল না কেন? আর কেই বা বলেছে আমার 20তম জন্মদিনে খুলতে এই ডায়েরি? আর কে দিবে এই চাবি? এগুলো ভাবতে ভাবতে ডায়েরি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে থাকে। ডায়েরিটা তার ভালো করে দেখাতে হয়নি, একবার দেখিয়েছিল, তাও খেয়াল করেনি। কালো কাভারে ঢাকা ডায়েরিটা, মলারটা ভালো করে লক্ষ্য করে হালকা ঠোঁটে টেটু আঁকা। সে ভালো করে এবার এদিক সেদিক ঘোরায়। ডায়েরির মোলারটা এমনভাবে ডিজাইন করা, সোজা করলে একটা দৃশ্য ফুটে ওঠে। ডান দিকে ঘোরালে এক দৃশ্য, বাম দিকে ঘোরালে আরেক দৃশ্য। এরা সোজা করে নিজের দিকে কাত করে একটা ঠোঁটের ডিজাইন আঁকা দেখতে পায়। হাত দিয়ে তা হাতে লাগে স্পষ্ট। হ্যাঁ, এবার ভালো করে মনে পড়ে, এরকম টেটুর মতোই ছিল নাবানের টেটুটা, কিন্তু পরক্ষণেই মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। তোর ওই গিটারওয়ালা তো কী স্টাইল করে! এটা মনে হয় বউয়ের জন্য করে রেখেছে, বউকে বেহুশ করার জন্য। ধুর ধুর, কী সব বলছি আমি! ছি হ্যারা, তুই কি ওই গিটারওয়ালার বডির উপর ক্রাশ খাইছিস? না, এটা ভুলেও করা যাবে না। একই রকম টেটু থাকতেই পারে। হেরা নিজের মনে বকতে থাকে। হেরা এই ব্যাটা অসভ্য শয়তান, ঝগড়ুটে ব্যাটা অহংকারী। তোকে তার পথে সরাতে এটা তার ফাঁদ। এই হেরা, এই ফাঁদে পড়বে না। না মানে না, তোকে আরও কঠোর হতে হবে। নিজে নিজে বকতে থাকে হেরা। আচ্ছা, কি এমন আছে ওই ডায়েরিতে? আর এই প্রিয়টাকে নাবান কেন এত রক্ত ঝরাচ্ছে? আর হেরা বডি দেখে ফিট খাইছে নাকি অন্য কিছু? জানতে হলে লাইক কমেন্ট বেশি বেশি করতে হবে। আচ্ছা, আপনারা অনেকে অনেক আমার সাথে রাগ করেন। আসলে এটা তো আপুদের লেখা, আপুরা একদিন পর পর গল্প আপলোড করে, অনেক সময় 2 দিন পরও দেয়। আমারও তো ইচ্ছে করে আমার অডিয়েন্সের সাথে আমি কোন সময়ে আমি গল্প আপলোড করব, তোমাদের সাথে কথা বলবো, আমার খুব ভালো লাগে। আমিও গল্পের আশায় বসে থাকি। আশা করি তোমরা রাগ করবা না। আসলে গল্প আপলোড করলে আমি সাথে সাথেই গল্পটা তোমাদের কাছে দেব। তোমরা রাগ করো না, হ্যাঁ? আমার কাছেও ভালো লাগে উপন্যাসের এক একটা জগতে হারাতে। যেমন এখন রোজ রোষা হেরার জগতে ঘুরে আসি, খুব ভালো লাগে। আরও মনে হয় যে আরও বেশিক্ষণ থাকি ওই জগতে। তো তারপরও আপুরা খুব বেশি ছোট পর্ব দেয় না, মোটামুটি বড় পর্ব দেয়, পরে তৃপ্তি পাওয়া যায়। আশা করি তোমরা রাগ করবা না, এভাবে ভালোবেসো, ভালোবাসা দিও।